আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল, কার্যকরের অপেক্ষায় বাদীপক্ষ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 7,89,998 কোটি টাকা। বিকেল 3টায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং তৃতীয় ও শেষ টি-20তে 7 উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে 3-0 ব্যবধানে পাকিস্তানের সিরিজ জয়। মোহাম্মদ হ্যারিসের 45 বলে সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন বলেছেন, আপিল বিভাগেও আসামিদের সাজা বহাল থাকলে চূড়ান্তভাবে বলা যাবে তারা সন্তুষ্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 2022 সালের 31 জানুয়ারি রায় দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। এতে আসামি 15 জনের মধ্যে বরখাস্ত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন টেকনাফ থানার বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। খালাস দেওয়া হয় 7 জনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালতের রায় সহ নথিপত্র হাইকোর্টে পৌঁছানোর পর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্সের উপর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছে। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। হাইকোর্টের রায়ের পর প্রতিক্রিয়া জানান মামলার বাদী ও নিহতর বোন এবং সাবেক সেনা সদস্য। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় বাজেট 2025। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় শুরু হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় আলোচনা শেষে যেসব মতানৈক্য ছিল সেগুলো দূর করতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বিকেল 4:30টায় দ্বিতীয় দফার সংলাপ শুরু করবেন।
সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। আর ঘণ্টাখানেক পর বিকেল 3টায় 2025-26 অর্থ বছরের জন্য 7,89,998 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে করমুক্ত আয়ের সীমা থাকছে একই রকম, তবে জুলাই যোদ্ধাদের জন্য এটি 5,25,000 টাকা করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, কম আয়ের মানুষের কথা ভেবে সামাজিক সুরক্ষা খাতে ভাতা খানিকটা বাড়ানো হয়েছে। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে রাখা হয়েছে বিশেষ বরাদ্দ। রিজভী নওয়াজের রিপোর্ট। 55তম বাজেট উত্থাপনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় সোমবার বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত বক্তৃতার মাধ্যমে বাজেটের সারাংশ তুলে ধরবেন তিনি। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর প্রায় 4 মাস অর্থনীতিতে স্থবিরতা থাকায় রাজস্ব আয়ের ঘাটতি মাথায় রেখে ব্যয় করার বিষয়ে সরকারের সাবধানী অবস্থান। ডেফিসিট আবার এবার আমরা 4-5 হলে আইডল হয়, আমরা 5 যাব না, 4-এর মধ্যে রাখবো, প্রয়োজন হলে আর একটু কমাবো। আমরা ডেফিসিট বাড়তে দেবো না, কারণ ডেফিসিট বাড়লে সেটা আমাদের ওটা চাপ আছে যত ব্যয় কমাই। অর্থাৎ খালি ডেভেলপমেন্ট, আগের ডেভেলপমেন্ট খালি নাম্বারে দেখালেন গ্রোথ এত এত, তার মধ্যে গ্রোথ কতগুলো জানেন না। এবার তো আপনি দেখেছেন যে 3.97, আমরা বলছিলাম 4.5 হবে। কারণ জানুয়ারি থেকে যদি ক্যালকুলেট করেন আর 6 মাস বাকি আছে, ডেফিনেটলি 4-এর উপরে যাবে, সেটা আমি বাজেট স্পেসে বলবো। এখন ভেবেছে সবাই 3.94 হয়েছে, আর এই বাংলাদেশে কি 31 বছরে এই প্রথম। ওদিকে আবার পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, সেটা আমরা বড়াই করছি না, ওটা বেড়েছে। কারণটা হলো ডলার স্টেডি রেট। যে ডক্টর আনিসুজ্জামানুদ্দিন বললো না, আইসিইউতে ছিলাম আমরা। আইসিইউ তো অলমোস্ট ডেডের, মানে আইসিইউতে না আনলে তো বাংলাদেশ ইকোনমি উড হ্যাভ বিন ডেড। কারণ এইটা আবার ওনারা বলেন, এটা আমরা অনেক সময় কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, যে যদি এই সরকারের লোকজন দায়িত্ব না নিত, কন্টিনিউ করতো, এটা কীভাবে চালাতেন, বা অন্যের আসতে পারতো না। স্বাস্থ্য ও শিক্ষায় গুণগত ব্যয়ের বিষয়ে কার্পণ্য করা হয়নি বলে জানালেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার আওতায় ভাতা বৃদ্ধির সুখবরও আছে। জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহেবিলিটেশনের ব্যাপার আছে। কারণ অনেকের আছে একেবারে পঙ্গু পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। বাজেটের কর রাজস্ব সম্পর্কিত প্রস্তাবগুলো কার্যকর হবে 2রা জুন সোমবার থেকেই। তবে পুরো বাজেটটি কার্যকর হবে 30শে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর নতুন অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বৈঠকে অংশ নেন। জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে দলের 6 জন প্রতিনিধি বৈঠকে যোগ দেন। এর আগে রোববার জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালে হাইকোর্টের দেয়া রায় আপিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি স্থানে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করে উপজেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভোরে বাখরশাল এবং সকাল 8টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় আরও একটি ডাইক ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকতে থাকে। এছাড়াও জকিগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন এলাকা দিয়ে নদী উপচে পানি ঢুকে বাড়িঘর ও ফসলি জমি ডুবে গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতন হওয়া জরুরি। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যেকোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। আলিম আল রাজির রিপোর্ট। বৈশ্বিক সংকটের অন্যতম প্রধান কারণ পরিবেশ দূষণ। মানুষের অপরিণামদোষী নানা কর্মকাণ্ডে যেমন মাটি, পানি ও বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, তেমনই ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র, ছড়াচ্ছে নানা রোগবালাই।
প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা, বর্তমান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র ও করণীয় বিষয়ক রূপরেখা। দেশ অনেক আগে গেছে, পরিবেশেরও অনেক পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন হয় নাই। যে প্রবলেমগুলো উচ্চারিত হয়েছে এগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা বৃদ্ধি করা। ওয়েস্ট ম্যানেজমেন্ট না বলে এখানে রিসোর্স ম্যানেজমেন্ট, এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যে ওয়েস্ট পাওয়া যায়, প্লাস্টিক বলেন, এর মধ্যে মেটাল আছে, অর্গানিক ম্যাটার আছে, সবগুলি কনভার্ট করা যায় রিসোর্সে। পরিবেশ অধিদপ্তরের মেইন ম্যান্ডেটই হচ্ছে পরিবেশ সুরক্ষা দেওয়া, এবং সেই সুরক্ষা দিতে গেলে আপনাকে এনফোর্সমেন্ট এবং ইসে যাইতে হবে, আইন প্রয়োগে যাইতে হবে। পরিবেশ অধিদপ্তরকেও যেমন স্কিলড হতে হবে, সাধারণ জনগণ তাদেরও সেইভাবে মন মানসিকতার পরিবর্তন হওয়া লাগবে। পরিবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার সহ জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। পরিবেশ রক্ষায় গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার, তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব হতে হবে। পাশাপাশি দূষণকারী শিল্প প্রতিষ্ঠান, অবৈধ বন নিধন বা নদী দখলের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। আমরা যতই বলি না কেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগ খুব বেশি দরকার। আমি মনে করি এবার সামনে যে বাজেট আসছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি ভালো বাজেটের জন্য একটা যেন উদ্যোগ নেওয়া হয়। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে যখনই এগিয়ে আসব, তখনই কিন্তু আমাদের সমস্যার সমাধান আমরাই করতে পারবো। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। যে ছাড়পত্র দিচ্ছে সেই যদি মনিটরিং করে, কখনোই আমি করাপশন মুক্ত হতে পারবো না। সুতরাং আমার মনিটরিং এনফোর্সমেন্ট টোটালি আলাদা হতে হবে। যখন আমি আউটসোর্সিং করব, বাইরের কাউকে, যেমন এই এখনকার ছেলেপেলেরাই যদি একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আসে যে আমি ওই সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডটা পরিষ্কারের দায়িত্ব আমার, তখন আমি সিটি কর্পোরেশন তাকে মনিটর করতে পারবে, তখন পরিবেশ অধিদপ্তরও এনফোর্স করতে পারবে। সবাই এগিয়ে আসি, আমরা একসাথে কাজ করি, সংস্কারটা একসাথে হোক। সংস্কারের সবচাইতে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেককে 18 কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে। তাকে বুঝতে হবে কেবল রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুতের চাহিদা এইগুলি জীবনের প্রধানতম চাহিদা হতে পারে না। বাতাস যদি দূষিত নিতে হয়, বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না, উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। তবে শুধু পরিবেশ দূষণ প্রতিরোধী নয়, জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগেও গুরুত্বারোপ করা হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা করে থাকলে এর পরিণতি ভালো হবে না। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি 3 মাসে যে নির্বাচন আয়োজন করা সম্ভব, সেখানে 9.5 মাসেও কেন তা হলো না সেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার বিএনপিও চায়, তবে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথাও বারবার বলছে বিএনপি। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করার যোগ্যতা ছিল, কেন 9.5 মাস অতিবাহিত হলো? বিচার করেন, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে জানতে আমরা যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন মোহাম্মদপুরের বসিলা পশুর হাটে। আদনান, কোরবানির হাটে পশুর দাম কেমন দেখছেন, আর বেচাকেনা কি বেড়েছে, যেহেতু ঈদের খুব বেশি সময় বাকি নেই? আর সামির, ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে এখনো খুব একটা সময় বাকি নেই, তবে আবার
আসলে হাটগুলোতে আমরা প্রতিদিনই বিভিন্ন হাটে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানকার চিত্র, গরুর দাম আসলে কেমন সেটা আপনারা জানার চেষ্টা করছি। তো আমরা যে মোহাম্মদপুর যে বসিলা যে হাটটিতে এসেছি, এটির এখানে আপনারা যে কয়েকটি গরু দেখতে পাচ্ছেন, আমরা একটু ব্যাপারের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, এই গরুটার দাম কত চাচ্ছেন একটু জানতে চাই। এই গরুটার দাম আমি চাচ্ছি আসলে 350। 3,50,000। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হলে 2,50,000। আর বাকি ওই এগুলোর দাম? ওটাও 2,50,000, আর ওইগুলো একটু কম হবে। ওগুলো কত করে? এগুলো 2,20,000 আছে, 2,10,000 আছে, এইরকম। একটাও বিক্রি করতে পারছেন? হ্যাঁ, একটা গরু বিক্রি করছে। কত বিক্রি করছেন এটা? ওটা হলে ছোট গরু, মাঝারি গরু 1,61,000 টাকা বিক্রি করছে। ধন্যবাদ। আমরা এখন একজন হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে, যারা পরিচালনার দায়িত্ব রয়েছেন। ভাই, বলবেন যে এবার আপনাদের হাটে আসলে গরু কেমন আসে বা সামনে আরো আসবে কিনা একটু সংক্ষেপে যদি একটু বলেন। জি, আমাদের বাজার আসলে কি আমরা জানি যে 5 তারিখের পরে পেঁচিশ হাসিনা যাওয়ার পর এই প্রথম বাজার, এই বাজারটা নিয়েছে। এই বাজারে ইনশাল্লাহ আমাদের গরু 28 তারিখ থেকে আনা শুরু হয়েছে, এখন আসতেছেন। আমরা আশাবাদী ব্যাপক গরু আসবেন এবং ক্রেতারা সর্বাধিক ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা থেকে শুরু করে সর্বাধিক ব্যবস্থা করা আছে হাট কর্তৃপক্ষ থেকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে, এবং আরেকটি বিষয় বলতে চাই যে দেশি গরু দিয়ে কিন্তু এবারও চাহিদা পূরণ সম্ভব বলে কিন্তু বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে আসলে এই দেশি গরু চাহিদা মিটিয়েও কিন্তু প্রায় 21 লাখ কোরবানিযোগ্য পশু থাকার কথা বলছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তো আমরা আসলে বিভিন্ন হাট ঘুরছি এবং পরবর্তীতে আপনাদেরকে সেটি আবার জানার চেষ্টা করব। সামির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিরতির পর আবারও আমন্ত্রণ। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে ট্রমা হাসপাতাল নির্মাণের 4 বছর পরও চালু হয়নি। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অযত্নে পড়ে থাকা হাসপাতালটি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশে 2020 সালে আধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য বিভাগ। তবে এখনও তা চালু হয়নি। জনগণের সুবিধার জন্য তো করছে, তা যদি নাই করে, চালু না করে, তো জিনিসটা চালু হবো কি করে, নাকি আনবো হুগার হবো কি করে? অ্যাক্সিডেন্ট হলে পারে, এটা যদি চালু থাকতো তাহলে রোগী এখানে ভর্তি করলে পারে দ্রুত চিকিৎসা হতো। সড়ক দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা না থাকায় আহতদের ভোগান্তিতে পড়তে হয়। অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় রোগী হাসপাতালে নিতে অনেক এন থেকে 7-8 কিলো ফাঁকে হাসপাতাল, শহর যাইতে রাস্তার মধ্যে হয়তো মারা যায়। তত্ত্বাবধায়ক সরকার যে আছে উনি ডক্টর ইউনূস স্যার, উনি যেন দ্রুত আমাদের এটা ব্যবস্থা করে দেয়, একটা রানিং করার ব্যবস্থা করে দেয়। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জের ট্রমা হাসপাতাল পরিদর্শন করেছেন। দ্রুত চালুর উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। নিরাপত্তার বিষয় আছে, সবকিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। বগুড়া, শেরপুর, মৌলিবাড়ি, সিরাজগঞ্জ, ধামরায় একটা, আর হচ্ছে সিরাজগঞ্জে, মুন্সিগঞ্জে একটা, মুন্সিগঞ্জে আর একটা, আর হচ্ছে হাটহাজারী। এই 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতাল চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু প্রস্তুত করা হচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রামে খামার ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে গরু। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরণ করে খামারিরা গরু লালন পালন ও মোটা তাজা করছেন। ফারুক হোসেন ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা ও কুড়িগ্রামে কোরবানির জন্য ছোট বড় সব খামার ও ব্যক্তি পর্যায়ে গরু প্রস্তুত করা হচ্ছে। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরণ করে খামারিরা এসব গরু লালন পালন ও মোটা তাজা করছেন। 1 বছর কম বয়সের গরুগুলো নিয়ে আমরা কিনি, কেনার পরে যেটা সার গরু সেটা প্রায় 12-13 মণ 14 মণ হলে আমরা সেটা বিক্রি করি। যেভাবে গরু লালন পালন করা হয় এইভাবে পালন করি। আমাদের এখানে কুরবানির জন্য এখনো প্রায় 35টা সার আছে। ছোট সাইজ থেকে শুরু করে মোটামুটি রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায়, এই জন্য এটা অনেক পরিচিত একটা খামার।
খামারিরা বলছেন কুড়া, ভুসি, খড় সহ পশু খাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচ বেড়েছে। যেহেতু সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমরা বিশেষ ব্যবস্থাপনায় শতাধিক খাসি এবং শতাধিক গরু আমরা তৈরি করছি। সঠিক নিয়ম মেনে পশুপালন ও মোটাতাজাকরণে খামারিদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করছি, তারা যেন নিষিদ্ধ ঘোষিত স্টেরয়েড ঔষধ এবং মোটাতাজা করার জন্য অসাধু উপায় অবলম্বন না করে, সুষম খাবার খাবে, গরুকে বাড়তি ভাইরাস রোগে যেন আক্রান্ত না হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় কোরবানির জন্য 1,26,305টি পশুর চাহিদা রয়েছে। বিক্রির জন্য প্রস্তুত রয়েছে 96,277টি কোরবানি উপযুক্ত পশু। কুড়িগ্রামে 2,80,000 পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে 57,000 পশু। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বাঁধের 1/3 ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাকি অংশ। আর এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন প্রায় 20,000 পরিবার। শিগগিরই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারের ক্ষতিগ্রস্ত হয় চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। সামান্য এক হাত বেড়ি আছে, আপনার যদি আজকে তাহলে পুরোটা ভেঙে এখান থেকে বাসি একদম সরকিন পর্যন্ত চলে যাবে। বাড়ি ঘর, পশু, গরু যা আছে জোয়ারের পানির কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। জোয়ারের পানি আমাদের সবকিছু বিচ্ছিন্ন করিয়া লাগে। মানুষের ঘর দুয়ার জায়গা জমি ভাঙি মানুষ পুরাই চলে গেছে। ছেলের বাঁচাইছি, ছেলের বাঁচা আমার পরিবার বাঁচাইছি, এগুলো সব চলে যেতেছে। আমার হিন্দের কাপড়টা লই নিয়ে আমি বাড়ছি, আমি আর কিছু হয় না। এরই মধ্যে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে এবং তাদের এই পরিবারগুলোতে আমাদের সরকারের যে ত্রাণ সহায়তা আছে, শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শীঘ্রই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাথে হাইকোর্টে বহাল, কার্যকরের অপেক্ষায় বাদীপক্ষ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 7,89,998 কোটি টাকা। বিকেল 3টায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং তৃতীয় শেষ টি-20তে 7 উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে 3-0 ব্যবধানে পাকিস্তানের সিরিজ জয়। মোহাম্মদ হ্যারিসের 45 বলে সেঞ্চুরি। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।